দীর্ঘকাল রোহিঙ্গাদের বাংলাদেশে রাখা কাম্য নয়, জাতিসংঘের শরণার্থী সংস্থাকে জানালেন প্রধান উপদেষ্টা। ইরানের পারমাণবিক স্থাপনা, সরকারি ভবনে হামলার বিষয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট। শক্তিশালী পাল্টা হামলার জন্য প্রস্তুত ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করবে ইউরোপীয় ইউনিয়ন, জানালেন ইইউর পররাষ্ট্রনীতি প্রধান। বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ খেলোয়াড় চীন, বললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। সম্পর্ক ঘনিষ্ঠ করতে একমত চীন যুক্তরাজ্য সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বাংলাদেশে 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্ষণই একমাত্র বাস্তবসম্মত সমাধান। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর নতুন নিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেনকে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার রাতে ইভো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে গেলে প্রধান উপদেষ্টা এমনটি জানান। এ সময় তিনি আরও বলেন, দীর্ঘকাল রোহিঙ্গাদের বাংলাদেশে শরণার্থী শিবিরে রাখা কাম্য নয়। আগামী নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। 2047 সালের মধ্যে ভারতে 400-রও বেশি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা করেছে। আকাশপথে যোগাযোগ ও টেকসই প্রযুক্তির মাধ্যমে বিশ্ব নেতৃত্বের জন্য প্রস্তুত হচ্ছে ভারত, এমনই দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, উইংস ইন্ডিয়া 2026 এভিয়েশন সামিটে ভার্চুয়ালি বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব কথা বলেন। তিনি জানান, 2014 সালে ভারতে বিমানবন্দরের সংখ্যা ছিল 70টি, বর্তমানে 160টিরও বেশি। ভারত ধীরে ধীরে গ্লোবাল সাউথকে বিশ্বের অন্য অংশের সঙ্গে যুক্ত করা একটি প্রধান এভিয়েশন হাবে পরিণত হচ্ছে। ইরান সরকারের নেতৃত্বের শেষ করতে চূড়ান্ত যুদ্ধে নামার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রে নির্বাসিত ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। চলতি সপ্তাহে জেরুজালেম পোস্টকে দেয়া সাক্ষাৎকারে এ ঘোষণা দিয়েছেন আমেরিকা সমর্থিত এই ইরানি সাবেক রাজপুত্র। ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটাতেই বিদেশি সাহায্যের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ইরানি জনগণ ইতিমধ্যেই রাস্তায় নেমেছে। ইরানে সম্ভাব্য আমেরিকান হামলার বিষয়ে পাহলভি বলেছেন, ইরানের ভবিষ্যৎ ইরানিদেরই নির্ধারণ করা উচিত। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, গত ডিসেম্বরে ইরানের সরকার বিরোধী বিক্ষোভে 33,000 বিক্ষোভকারী নিহত হয়েছেন। ইইউর পররাষ্ট্রনীতির প্রধান কাজা ক্যালাস বলেছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে ইউরোপীয় ইউনিয়ন। বেলজিয়ামের ব্রাসেলসে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে তিনি এই তথ্য জানিয়েছেন। ক্যালাস আরও বলেছেন, ইরানে সরকার বিরোধী বিক্ষোভে প্রাণঘাতী দমন পীড়নে জড়িতদের ওপরে নিষেধাজ্ঞা আরোপ হবে। গেল ডিসেম্বরে ইরানে বিক্ষোভকারীদের উপর দমন পীড়নের কারণে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। 29 জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সরাসরি সম্প্রচারিত খবরে ক্যালাসের সাক্ষাৎকারে এসব তথ্য জানা গেছে। ইরানের সরকার পরিবর্তনের প্রয়োজনে ইরানের নেতৃত্ব ও দেশটির বিভিন্ন স্থাপনায় হামলার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সিএনএন জানিয়েছে, সিদ্ধান্ত চূড়ান্ত হলে ইরানের শীর্ষ নেতা, নিরাপত্তা কর্মকর্তা, পারমাণবিক স্থাপনা, সরকারি ভবনে হামলা হতে পারে। মঙ্গলবার ভাষণে ট্রাম্প বলেছেন, আরও একটি সুসজ্জিত নৌবহর ইরানের পথে আছে। তিনি আশা করছেন ইরান সমঝোতা করবে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অভিযোগ করেছেন, তার দেশের সাম্প্রতিক বিক্ষোভে হতাহতের ঘটনা, ক্ষয়ক্ষতি নিয়ে অপপ্রচার করছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রে হামলার শক্তিশালী জবাব দিতে প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার কয়েক ঘন্টা পরই তিনি এ মন্তব্য করেন। বুধবার রাতে সামাজিক মাধ্যমে আরাকচি লেখেন, গত বছরের জুনে ইসরায়েলের হামলা এবং ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আঘাত থেকে ইরান গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে। 12 দিনের ওই যুদ্ধের অভিজ্ঞতায় ইরান আরও শক্তিশালী হয়েছে। এর কয়েক ঘন্টা আগেই ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, বিশাল নৌবহর ইরানের দিকে এগোচ্ছে। সমুদ্রের নিচে নিজেদের মিসাইল সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইরান। একই সঙ্গে হুঁশিয়ারি জানিয়েছে, ইরানে কোনো হামলা হলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না। বুধবার সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পানির নিচে নির্মিত মিসাইল সুড়ঙ্গের একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওতে ইসলামী বিপ্লবী গার্ডের নৌশাখার কমান্ডার আলী রেজা তাংসিরিকে সুড়ঙ্গের ভেতরে অবস্থান করতে দেখা যায়। সেখানে উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় পানির নিচে রাখা একাধিক মিসাইল দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এসব সুড়ঙ্গে কয়েকশো ক্রুজ মিসাইল মজুত রয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান জানিয়েছে, দণ্ডিত ব্যক্তির নাম হামিদ রেজা সাবেদ ইসমাইলপুর।
2025 সালের এপ্রিল মাসে এক ভোরে তাকে ফাঁসি দেওয়া হয়। তার বিরুদ্ধে মোসাদের এক এজেন্টের কাছে তথ্য সরবরাহের অভিযোগ প্রমাণিত হয়েছিল। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, গত জুনে ইরান ও ইসরায়েলের 12 দিনের যুদ্ধের পর ইসরায়েলের হয়ে গুপ্তচর হয়ে কাজ করায় 12 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। চলতি মাসে বিক্ষোভের সময় গ্রেপ্তার হওয়া অনেকেরই মৃত্যুদণ্ড হতে পারে। ইরাকের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ শিয়া রাজনৈতিক জোট কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক নুরি আল মালিকিকে আবারও প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করেছে। দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী ইরানপন্থী হিসেবে পরিচিত। আল মালিকিকে মনোনীত করায় খেপেছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, নুরি ইরাকের প্রধানমন্ত্রী হলে ইরাকে আমেরিকান সহায়তা বন্ধ হবে। তিনি আরও বলেছেন, ইরাকে নুরি আল মালিকিকে আবারও প্রধানমন্ত্রী বানানো খুবই খারাপ সিদ্ধান্ত। ট্রাম্পের এমন বক্তব্যের জবাবে নুরি বলেছেন, ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সার্বভৌমত্বের লঙ্ঘন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানে মার্কিন হামলা হলে ভুল হবে। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি আরও বলেছেন, ইরান পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করতে রাজি। কূটনীতির মাধ্যমে ইরানের সঙ্গে সমস্যার সমাধান করা যেতে পারে। এই আলোচনা এগিয়ে নিতে তিনি আমেরিকা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরান সম্পর্কে ফিদান বলেছেন, ইরানিদের উচিত আঞ্চলিক দেশগুলোর আস্থা অর্জন করা। এসব দেশ তাদের কিভাবে দেখছে সেদিকে মনোযোগ দেয়া। প্রায় 5 লাখ অবৈধ অভিবাসীকে বৈধ করার ঘোষণা করেছে স্পেন সরকার। বুধবার এই দিনটিকে দেশের জন্য একটি ঐতিহাসিক দিন ঘোষণা করেছেন স্পেনের সামাজিক নিরাপত্তা ও অভিবাসন বিষয়ক মন্ত্রী এলমা সাইজ। স্পেন সরকার জানিয়েছে, যেসব অবৈধ অভিবাসী কমপক্ষে 5 মাস ধরে স্পেনে আছেন, যাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড নেই, তারা এই আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে নির্বাচিতদের 1 বছরের জন্য স্পেনে থাকার অনুমতি দেওয়া হবে, পরে মেয়াদ বাড়ানো হবে। স্পেনে বর্তমানে 8,37,938 জন অবৈধ অভিবাসী আছেন। চীন এখন বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, এমনই মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৃহস্পতিবার বেজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকের সময় তিনি এই মন্তব্য করেন। 2018 সালের পর এই প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী চীন সফরে গেছেন। বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও চীনের রাষ্ট্রপতি একমত হয়েছেন, ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের ঘনিষ্ঠ সম্পর্ক প্রয়োজন। এ সময় শি বলেন, ভালো কিছু অর্জনে প্রায়ই বাধা আসে, তবে নেতাদের সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অনিশ্চিত নীতির কারণে পশ্চিমা নেতারা চীনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছেন। শনিবার পর্যন্ত চীনে অবস্থান করবেন স্টারমার। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আমেরিকান নাগরিকদের পাকিস্তান ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বলেছে। বৃহস্পতিবার পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন বলেছে, গেল 26 জানুয়ারি পাকিস্তান ভ্রমণ নিয়ে সতর্কবার্তা হালনাগাদ করেছে স্টেট ডিপার্টমেন্ট। এতে আমেরিকানদের পাকিস্তান ভ্রমণের পরিকল্পনা 2 বার ভাবতে বলেছে। কারণ হিসেবে জানানো হয়েছে, পাকিস্তানে ক্রাইম, বিশৃঙ্খলা, সন্ত্রাসবাদ ও অপহরণের ঝুঁকি আছে। উল্লেখ্য, পাকিস্তান যুক্তরাষ্ট্র তাদের ভ্রমণ সতর্কবার্তার 3 নম্বর ক্যাটাগরিতে আছে। এর অর্থ হলো, কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই পাকিস্তানে সন্ত্রাসী হামলা হতে পারে। কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে দেশটির একজন এমপি সহ 15 জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান পরিষেবা সংস্থা সাতেনার একটি উড়োজাহাজ। ভেনেজুয়েলা কলম্বিয়া সীমান্ত শহর কুকুটা থেকে নিকটবর্তী শহর ওকানার দিকে যাচ্ছিল বিমানটি। এতে কলম্বিয়ার এমপি দিওজেনেস কুইনতেরোস সহ মোট 15 জন যাত্রী ও ক্রু ছিলেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওকানার বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। আকাশে প্রবেশের পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।